যে কে কে করেনি মনে রাখবে। 2 বছরের মধ্যে টার্গেট নিন যে এখান থেকে একটা 4 চাকা কিনে রাস্তা দিয়ে যাবো এবং চাকার জলটার মুখে গিয়ে লাগবে, এইটা হবে তার জবাব। এইটা সত্যিকারের জবাব। ও আপনার কিচ্ছু বলতে পারবে না, কারণ ও জানে যে আমার ইএলএস এর প্রোগ্রামটা আমারও দিয়েছিল, যখন ও জয়েনিং করে আমাকেও বলেছিল, কিন্তু আমি করিনি। আজকে 4 চাকা চেপে বেড়াচ্ছে, আমার তো জল খাবারই যোগ্য। তো জবাব দুধ। আমাদের মধ্যে আসতে চলেছেন, তিনি আর কেউ না, ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের জন্মদাতা মিস্টার বাবুল স্যার। একবার জোরে করবেন আমরা অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় আমাদের মনের মনি মিস্টার বাবুল স্যারকে সকলের সামনে আসার জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট প্রবলেম এবং গর্বের একটা মুহূর্ত। ইএলএস এর মধ্যে একটা সিস্টেম তার মালিক আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে চলেছে। So please welcome the king of iELTS marketing private limited, Mr. Babul sir. সবাই মিলে একটা জোরে সবাই জানেন আমাদের সাথে নমস্তে আসেন মিস্টার বাবুল sir। থ্যাংক ইউ। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? তো নতুনদের জন্য একটা ক্লাব চ্যানেল প্রথমে, ঠিক আছে? বিজনেস প্ল্যান গুলো আপনারা পরে শুনে নেবেন, ঠিক আছে? আজকে যে ট্রেনিং সেকশনটা হবে বা মিটিংটা হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার জীবনে এরকম ট্রেনিং আজকে প্রথম দিতে চলেছে আপনাদের, ঠিক আছে? এবং যারা নিতে পারবে তারা প্রত্যেকে এখান থেকে সাকসেস পাবে। আর যারা নিতে পারবে না, আমি নেগেটিভ কথা বলি না, সবসময় পজিটিভ রাখি, তারাও কিছু না কিছু পাবে। যারা 5% নিতে পারবে তারাও অনেক কিছু করতে পারবে। তো সেই ধরনের ট্রেনিং দিতে চলেছি। আপনারা অলরেডি সাকসেসফুল, তার কারণ কি জানেন? কারণ এতক্ষণ এই জায়গায় বসে আছেন একই চেয়ারে, এটা অনেক ধৈর্যের দরকার থাকে, সেটা আপনারা অলরেডি পার করে দিয়েছেন। তো তার জন্য নিজেদের জন্য একটা ক্লাব চ্যানেল, ঠিক আছে? তো মেন যে বিষয়, আমরা কাজ তো সবাই করছি, তাই না? সকলে কাজ তো করছি, কিন্তু সাকসেস 5%, 2%, 10% সাকসেস সবাই পাচ্ছি না কেন? আজকে ইএলএস এর যে প্ল্যাটফর্ম, যে সিস্টেম, আজকে টোটাল ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষ না, টোটাল এশিয়াও না, টোটাল ওয়ার্ল্ডের 1 নম্বর কনসেপ্ট ইএলএস। এর আগেও বলেছি, এখনো বলছি, যদি এর থেকে ভালো সিস্টেম থাকে এই ওয়ার্ল্ডে, আমার কাছে নিয়ে আসবেন। যদি সত্যি ভালো লাগে এবং সিকিউরিটি ফুল থাকে, আমি সবার আগে জয়েনিং করবো। ইয়েস অর নো? করবো আমি জয়েনিং। আপনাদের করতে হবে না, আমি করব। কারণ আমার মনে হয় ইএলএস এর থেকে ভালো প্ল্যাটফর্ম পৃথিবীতে কোনোদিন ছিল না, আর কোনোদিন আসবেও না। কারণ আজকে নিঃস্বার্থবাদী যদি কোনো কোম্পানি, নিঃস্বার্থ, নিজের স্বার্থ দেখে না যে কোম্পানি, তার নাম ইএলএস। কারণ এখানে যতটুকু প্রফিট আসে কোম্পানি পুরোটাই আপনাদের দিয়ে দেয়। কার কার ভরসা, একবার হাত তুলে জানাবেন। পুরো সিস্টেমে দেখিয়ে দেবো, 1 টাকাও আমরা নেই না। এবার অনেকে ভাববে নেগেটিভ চিন্তা ভাবনা, তাহলে কোম্পানির কি লাভ, কোম্পানির কি চিন্তা ভাবনা, তাই না? এরকম অনেকের অনেক চিন্তা ভাবনা থাকতে পারে। তো তাদের উদ্দেশ্যে বলি, প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা আছে। তার জন্য আপনার নাম অমুক, আমার নাম তমুক, সমস্ত সবটাই আলাদা। তো আমাদের চিন্তা ভাবনা এই, আমরা তো খেয়ে পড়ে বেঁচে আছি, আমাদের স্বপ্ন মোটামুটি সাকসেস, তাই তো? আমাদের কি নেই? সবই আছে, তো সবই আছে। তো আমরা চাই কি, আরো 5 জনকে যদি সাকসেসফুল বানাতে চাই, তাহলে এটাও তো একটা স্বপ্ন কিনা? আজকে আমি বড় হয়েছি, আরো 5 জনকে যদি বানাতে চাই, তাই এটাও এক ধরনের স্বপ্ন। এই স্বপ্নের পিছনে আমরা পড়ে আছি। সেখানে আমরা দেখি না কে শিখ, কে জৈন, কে মুসলিম, কে হিন্দু। আমাদের খাতায় এইগুলো নেই। আমাদের খাতায় একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। আমরা সবাই মানুষ, ঠিক আছে? পার্টির নেতারা বিভিন্ন খাতে হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে তাদের স্বার্থে, কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে দেখেন সবাই এক জায়গায় খাচ্ছে। আজকে দাঙ্গা করবেন আপনারা, আপনি দাঙ্গা করব, তাদের কিছু হবে না। আমার ঘরের ভাই মারা যাবে, আমার ঘরের বাবা মারা যাবে, আমার ঘরের সন্তান মারা যাবে, কিন্তু তারা কিন্তু 1 কাপে চা খায়, জানেন তো? সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন। তো আমরা এতটাও পাগল না যে তাদের কথা শুনবো। কারণ ভোটে যেতে আমরা, আর জেতানোর পরে তাদের কথা আমরা শুনবো। জেতাই তো আমরা, তাহলে সব থেকে শক্তিমান তো আমরা। তাহলে জেতানোর পরে সে কেন উল্টো কথা, তাদের কথা আমার শুনতে হবে? আমাদের কথা নেতারা শুনবে।
তো ওসব প্রসঙ্গে আসবো না, আমরা মিলেমিশে কাজ করব। আমাদের ইএলএস পরিবারটা একটা পরিবার যেখানে কোনো নেতা মন্ত্রী কিছু করতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, কারোর ক্ষমতা থাকলে সে করে দেখা। আমরা ঐক্যবদ্ধ থাকবোই থাকবো, এবং আমরা কোনো ধর্মের না, কোনো জাতির না, প্রত্যেকটা মানুষকে একটা পরিবার, প্রত্যেকটা পরিবারকে এখানে ইনকাম দেবো, সাকসেস দেবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। তো আজকে সেশনের যে মূল বিষয় সেটা হচ্ছে ধনী মানুষ কিভাবে হবে এবং সাকসেসফুল মানুষ কিভাবে হবে, অথবা এই পৃথিবীতে সবকিছুই তো টাকার জন্যই করি, তাই না? সবকিছু টাকার জন্য। সেই ধনী ব্যক্তি বা মানুষটা আমরা কিভাবে বানবো, এবং এই পৃথিবীর রহস্য তার সঙ্গে জড়িত আছে। এই যে আমাদের কি বলবো, এই যে আমাদের পৃথিবী একটা রহস্যময়, তো কখন কি আমরা নিজেরাও জানি। এই রহস্যময় পৃথিবীর যে আসল রহস্য তার কিছু অংশ আজকে তুলে ধরবে, এবং বাস্তব সেটা আমি যেটা রিসার্চ করেছি এবং জেনেছি, আমার যে অভিজ্ঞতা তার থেকে আমি বলবো, যতটা সত্যি ততটাই আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করবো। যদি মানতে পারেন তাহলে আপনাদেরও কেউ ধরে রাখতে পারবে না, ঠিক আছে? তো মন দিয়ে শুনবেন, সবার কাছে এটাই আবেদন, মন দিয়ে শুনবেন। তো এটা একটা গল্পের মাধ্যমে বলবো না এমনি নর্মালি বলবো, আপনারাই বলুন। গল্পের মাধ্যমে বললে মানুষের মাইন্ডে না, বেশিরভাগ মাইন্ডে মানে কি বলবো, গেঁথে যায়। কারণ বেদের অপর নাম শ্রুতি, সবাই জানেন তো। বেদ যে ধর্মটা সেটা কিন্তু তারা পড়ার থেকে শুনে শুনে বেশি মুখস্থ রাখতো। তো বেদের অপর নাম শ্রুতি। তো আমাদের এটাও কনসেপ্ট, যে মাইন্ডটা আছে না আমাদের, তো শুনলে বেশি কাজ হয়। মানে বোঝানোর থেকে আপনারা যে শুনবেন সেটা বেশি কাজ হবে, মন দিয়ে শুনতে হবে। তো গল্পের মাধ্যমে শুনলে আরো বেশি কাজ হবে। তো গল্পটা কি, একজন বালক, একটা দরিদ্র পরিবারের থেকে বিলং করে একজন বালক, সে তার মাত্র 18 বছর বয়স, সে গ্রামেই বসবাস করে, এবং তার একটাই স্বপ্ন, সেটা সে ধনী ব্যক্তি হবে। বহু লোকের বহু স্বপ্ন থাকে, তাই না? যে আমি একটা বড় বাড়ি করব, এটাই আমার স্বপ্ন। অনেকের প্রচুর ইনকাম করবে, এটা আমার স্বপ্ন। কারোর হয়তো ভালো গাড়ি কিনবে, এরকম স্বপ্ন। কিন্তু এই ছেলেটার স্বপ্ন যে একজন ধনী ব্যক্তি হবে। তো ধনী ব্যক্তি কি করে হবে সে তো জানে না, স্বপ্ন দেখেছে, কারণ কাউকে না কাউকে তো দেখেছে ধনী ব্যক্তি, তার জন্য সে হতে চায়। তো সে পুরোহিতের কাছে গিয়ে বলছে যে, পুরোহিত মশাই, আমি ধনী ব্যক্তি হতে চাই, তো আমাকে কি করতে হবে সেটা বলুন, আমি ধনী ব্যক্তি হতে চাই। তো পুরোহিত বলছে যে প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে তুমি ধনী ব্যক্তি হতে পারবে। তো পুরোহিতের কথা শুনে সে কি করলো, চাষের কাজে লেগে গেল। চাষে প্রচুর পরিশ্রম, সকালে যাচ্ছে, সন্ধ্যেবেলা, দুপুরবেলা ফিরছে, আবার খাবার দাওয়ার পরে বিকেলে যাচ্ছে, সন্ধ্যেবেলা ফিরছে। কিছুদিন করার পরে পুরোহিতের কাছে গেল যে আমি তো কঠোর পরিশ্রম করছি, তো আমি সেই সাফল্যের পথে আমি কেন যেতে পারছি না? অনেকদিন তো পরিশ্রম করলাম, তো সাফল্য কোথায়? তো পুরোহিতের উত্তর দিতে পারিনি। পুরোহিত বলল, আমি তো জানি যে কষ্ট করলেই সাফল্য আসে। তো তারপরে ছেলেটা কি করলো, যে এই পুরোহিত মনে হয় ভালো না, তো একজন মুসলিম ধর্মগুরুর কাছে গেল। তার কাছে গিয়ে বলছে, মাওলানা সাহেব, তো আমি তো ধনী ব্যক্তি হতে চাই, তো আপনি কি বলতে পারেন আমার কি করতে হবে? তো মাওলানা সাহেব বললো কি, যে আপনার খুদার ইবাদত করতে হবে। খুদার ইবাদত করলে আপনি একদিন ধনী ব্যক্তি হয়ে যাবেন। তো সেই মতে, প্রচুর বড় কাহিনী, আমি ছোট করে বলছি, সে তাই শুরু করে দিল। সে খোদা তলার মানে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে সবই করলো। করার পরে কি হলো, কয়েক বছর পরে আবার গেল যে আমি তো সবই করছি, তো আমি সাফল্য কোথায় পাচ্ছি? সাফল্য তো আমি পাইনি। আমি যে ধনী ব্যক্তিটা হতে চাই, তো সেটা তো আমি পেলাম না। তো তখন সে উত্তর দিতে পারেনি। সে বললো, আমি তো জানি ইবাদত করলেই সবকিছু পাওয়া যায়, তো যেহেতু পাননি, তা কি বলবো? সে কিছুই বলতে পারেনি। তারপরে ছেলেটা চলে গেল গির্জায়, যে আমরা কি বলি তাকে, চার্চের কাছে গেল। তো চার্চের কাছে বলল যে, গুরুদেব, আমি তো এই ধনী ব্যক্তি হতে চাই, তো অনেক জনের কাছে গিয়েছি, তো অনেকে অনেক কথা বলেছে, সেগুলো আমি মেনেছি, পূরণ করেছি, তা সত্ত্বেও আমি আজকে ধনী ব্যক্তি হতে পারলাম না, আরো দিন দিন আমি ভিখারি হয়ে যাচ্ছি। তো আসল রহস্যটাকে আমাকে বলবা? তো সেই চার্চের গুরুদেব বলল যে, আপনি যে ধর্মটা করেছেন বা যে খাটনিটা খেটেছেন ওটা ভুল, ঠিক আছে? আপনাকে সকালবেলা উঠে, সকালে উঠতে হবে, ওটার পরে পুজো দেওয়ার পরে তারপরে কাজে বেরোতে হবে।
তো সে সেটাই করলো। প্রথমে সকালে উঠে সে কি করলো, সকালে উঠে পুজো দিয়ে পেপার বিক্রি করা শুরু করে দিল, ঘরে ঘরে পেপার দিচ্ছে, খবরের কাগজ দিতে দিতে বেশ কয়েক বছর চলে গেল। তারপরে গির্জায় গিয়ে সেই একই প্রশ্ন, যে আপনি তো বলেছিলেন যে আমি ধনী ব্যক্তি হব, আপনি যেটা বলেছেন আমি সেটাই করেছি, আমি কেন ধনী হতে পারলাম না? তারপরে একজন চাণক্যকে চেনেন? চাণক্য, চাণক্য, চাণক্য নীতি আমরা বই পড়েছি না? তারপরে অনেক খোঁজাখুঁজির পরে চাণক্যর কাছে গেল ওই ছেলেটা, চাণক্যর কাছে গেল। তো চাণক্য জানেন তো প্রচুর বুদ্ধিমান এবং মানে কি বলবো, প্রচুর চালাক এবং বুদ্ধিমান একজন লোক ছিল। তো চাণক্যর কাছে গিয়ে বলছে, যে যা বলেছে আমি সেটাই করেছি, আজকে আপনার কাছে লাস্ট, আপনি বলে দিন যে এই পৃথিবীর রহস্য কি এবং আমি ধনী হতে চাই, তার জন্য আমার কি করতে হবে? তো চাণক্য কি করলো, আর পাঁচজন যেটা করলো চাণক্য সেটা করলো না। চাণক্য বলল, আপনি সব জায়গায় গিয়েছেন, আমার কাছেও এসছেন, এর উত্তর তো আমি দিতে পারবো না, তবে একজন দিতে পারে এর উত্তর। সেই পথটা আমি আপনাকে দেখাতে পারি যে যে আপনি ধনী কোথায় হবেন এবং কার কাছে গেলে সঠিক আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং কি করতে হবে আপনার। চাণক্য এই বুদ্ধিটা দিল। তারপরে বালক বলল, আপনি বলেন, আমি সেটাই করব, সবাই যেটা বলেছে আমি সেটা করেছি, আজকে আপনি যেটা বলবেন শেষবারের মতো এটাই একবার করে দেখি। বলে ধনী ব্যক্তি সেই করতে পারে যে একমাত্র ধনী, সেই আপনার বলতে পারে যে কিভাবে আপনি ধনী হবেন। তাছাড়া মাওলানা সাহেব, আপনার গির্জার চার্জ, আপনার পুরোহিত, কেউ বলতে পারবেন যে আপনি কিভাবে ধনী হন। যদি সে জানতো, পুরোহিত মানে পুজো করতো না, মসজিদের অনুমতি করতো না, কারণ সেও টাকার জন্যই করে। বাস্তব সত্যি কথা আমি বলছি, যে যে প্রফেশনই থাকুক না কেন পয়সার জন্যই করে, পয়সা দেবেন না 4 দিন পরে পালিয়ে যাবে। ইয়েস অর নো? সত্যি বলছি তো? তো চাণক্য বলল, সেই আপনাকে বড়লোক করতে পারে, সেই সিস্টেম দিতে পারে যে অলরেডি ধনী ব্যক্তি, তার কাছে গিয়ে পরামর্শ নেন যে সে কিভাবে ধনী হয়েছে, সেই আপনাকে বলতে পারবে। তাহলে সঠিক দিক দেখালো তো? তো আমরা কি করি, আমরা একটা প্ল্যান নেওয়ার পরে কাকাবাবু, চাচাবাবু, সাপদ্দিন যেটা বলছিল, তার কাছে গিয়ে বলি, জ্যাঠামশাই এটা দেখুন তো, এটা করা যাবে কি? আরে আপনি যার কাছে গিয়েছেন সেই বিফল আদমি, সে কিছুই জানে না, সে নেটওয়ার্কের পাওয়ার জানে না, তার কাছে গিয়েছেন নেটওয়ার্ক বোঝাতে, তাহলে সে কি করবে? সে বলবে এসব করে কোনো লাভ নেই। আজকে 10% মানুষ ভারতবর্ষে করোড়পতি হয়েছে এই MLM করে, নেটওয়ার্ক মার্কেটিং করে। গুগলে সার্চ করে দেখে নেবেন। সব থেকে দামি গাড়ি কারা চড়ে জানেন? মার্সিডিজ, BMW, অডি, কারা চাপে জানেন? এই যারা MLM করেছে তারা। আজকে তাদের কাছে না গিয়ে আমরা যাচ্ছি কি, চার দোকানে বসে থাকে, পেপার উল্টো ধরে পড়ে, তাদের কাছে আমরা আমাদের জীবনের মানে কি বলবো, আমাদের জীবনে কিভাবে সাফল্য হবে তাদের কাছে জানতে যাচ্ছি। আসল কারণ যেখানে লুকিয়ে আছে আমরা সেখানে যাচ্ছি না। তারপরে ধনী ব্যক্তির কাছে বালকটা গেল, যাওয়ার পরে সে যেভাবে ধনী হয়েছে তার সাফল্যের কাহিনী সে তুলে ধরলো। যে অনেকে বলে সকালবেলা উঠলে নাকি বড়লোক হওয়া যায়, সেই ধনী ব্যক্তিটা বলছে যদি সকালে উঠে যদি ধনী ব্যক্তি হওয়া যেত তাহলে পেপারওয়ালা সব থেকে ধনী ব্যক্তি হতো। ইয়েস অর নো? সব থেকে সকালে উঠে পেপার আমরা উঠে থাকি, ঘরের মানে কি দরজার নিচে পেপার ঢুকে আছে, সব থেকে সকালে উঠে যদি জিমে যেতে মানে গিয়ে যদি ধনী ব্যক্তি হওয়া যেত তাহলে ইলন মাস্ক সব থেকে পৃথিবীর বড় লোক হতো না, কারণ তার জিমে যাওয়ারই টাইম নেই। ঠিক তো? পরিশ্রম করে যদি বড় লোক হওয়া যেত তাহলে যারা শ্রমিক আছে তারা সব থেকে ধনী হতো কি না? সব থেকে পরিশ্রম কারা করে? কৃষক করে, যারা মানে শ্রমিক, ঘরের কাজ বাজ করে, এরা প্রচুর পরিশ্রম করে, তা সত্ত্বেও তারা সাফল্য কেন পায় না? কারণ সঠিক দিশায় নেই। তারা যেসব কাজগুলো করছে তাদের কোনো স্বপ্ন নেই। ঠিক আছে, ওদের স্বপ্ন 500 টাকা আজকে হবে, এটাই আমাদের স্বপ্ন, এই জন্য এরা কিছু করতে পারে না। স্বপ্নটা দেখতে হবে, সেটা কিরকম দেখতে হবে। যেরকম আমরা তীর দিয়ে নিশানা করি, কোনো কিছু পাখিকে মারবো একটা নিশানা করি, সেই নিশানা যদি ভুল হয় তাহলে পাখিটা মরবে? এই কথা শুনে যেন আমার পাখি মারতে যাবেন না, এটা আইনি অপরাধ। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল। তো আমরা দেখেছি পাখি মারা অনেকে আসে, তো তারা নিশানাটা ঠিক করে, আগে নিশানা ভুল হলে যাবে? আমরা টার্গেট ঠিকই করছি, নিশানা ঠিকই করি, কিন্তু সেটা ভুল, তার জন্য আমরা কিছু দূর গিয়ে পিছিয়ে পড়ি, যে এটা আমাদের হবে না, এখান থেকে সাকসেস নেই। আসলে সেখানে সাকসেস ছিল। আজকে আপনারা জানেন ELS এর
কতটা সাফল্য আছে সবাই জানেন তো, তাহলে আপনারা কেন হতে পারছেন না? কারণ কি, 2 নম্বর জিনিস লাগে যেটা, সেটা মহব্বত, ভালোবাসা, যেটা ইএলএস এর প্রতি আপনাদের নেই। আচ্ছা, একজন ওঠেন 1 বছর কাজ করছেন, সাফল্য পাননি, 1 বছর একজন ওঠেন সাফল্য পাননি, আমি প্রমাণ করে দিচ্ছি, ডাইরেক্ট লাইভ প্রমাণ করে দিচ্ছি। 1 বছর কাজ করছেন, সাফল্য পাননি, উঠে দাঁড়ান। তার মানে আমি ধরে নেই 1 বছরে সবাই সাফল্য পেয়ে গেছেন, তাই তো? এটাই ধরছি। আশাদুল মানে 1 বছর হয়ে গেছে, চুপচাপ বসে থাকলে হবে না, আমার সব মুখস্থ আছে, ওটো। 1 বছর কাজ করছো। আচ্ছা, আমাদের ইএলএস এর 12খানা র্যাঙ্ক আছে, তার মধ্যে লাস্ট র্যাঙ্কের নাম কি বলো? বসো। এবার আপনারাই বলেন কেন সাফল্য পাচ্ছে না? আমি যে কাজটা করছি, আমি ধরো রাজমিস্ত্রি, তাহলে আমার রাজমিস্ত্রি মানে আমার রাজমিস্ত্রির কাজটা তো জানা চাই নাকি? জানা লাগবে তো, তবেই রাজমিস্ত্রির কাজটা লোক নেবে। সেলাই কাজ জানি, যে সেলাই কাজ জানি, সেলাই করি, তো সেলাই কাজ তো জানার দরকার, তবে তো আমি সেলাই কাজ করতে পারবো। আমি যে ড্রাইভার, আমি ড্রাইভারে না শেখে ড্রাইভার করতে পারবো? তাহলে আজকে ইএলএস করছেন, ইএলএস এর যে র্যাঙ্ক আছে 12টা, সেটাই জানে না, তাহলে সাফল্য কি করে হবে? নিজেরাই বললো, মনে মনে ভাবুন একবার, যে ইএলএস একটা কাজ, যে কাজটা আমরা করি তার র্যাঙ্কের নামই জানি না। ডবল পিন ডায়মন্ড এক্সিকিউটিভ, ঠিক আছে, তার আগে আছে পিন ডায়মন্ড এক্সিকিউটিভ, ঠিক আছে, তার আগে আছে ব্লু ডায়মন্ড এক্সিকিউটিভ, ঠিক আছে। তো আমি সিস্টেম তৈরি করেছি বা আমরা করেছি, আমাদের তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, তো আমরা মুখস্থ করিনি, কারণ ওই একবারই করেছিলাম, ওটাই মনে আছে। আর আপনারা কাজ করছেন, সিস্টেমই জানেন না, তাহলে আপনি বলেন কি করে সাফল্য হবে? তাও হবে, ঠিক আছে, তাও হবে। আর একটা জিনিস বলি, সহজ উপায় বলে দিচ্ছি। সহজ উপায়টা কি, যে আমাদের যে পরিবেশে আমরা জন্মগ্রহণ করি, সেই পরিবেশে আমরা যখন আস্তে আস্তে বড় হই, সেই পরিবেশের সঙ্গে আমরা কিন্তু খাপ খেয়ে যাই। যদি শহরের ছেলে মেয়ে হয়, তাহলে শহরের মতো তারা খাপ খাইয়ে নেয়। আজকে বলেন, শহরের ছেলেরা কেউ বেকার আছে? আছে, কিন্তু গ্রামের ছেলে মেয়েরা প্রচুর বেকার, ঠিক আছে। আবার অল্প বয়স, একটু বয়স হলে আগে বিয়ে হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, মানে এদের চিন্তা ভাবনা এরকম যে মেয়েটা বড় হয়েছে, একে বিয়ে দিতে, এইটাই টেনশন, আর কোনো চিন্তা নেই। যে মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করি, সেটা ভালো কাজ করবে, সেখান থেকে ইনকাম আসবে, তার পরিবার চলবে, আমার পরিবার চলবে, এবং সে একটা সম্মানের জায়গা পাবে, এটা কারোর মধ্যে নেই। এটা কিন্তু শহরে আছে, সমস্ত ডিফারেন্স আছে, কারণ গ্রামের চিন্তা ভাবনা, শহরের চিন্তা ভাবনা সমস্ত আলাদা, প্রত্যেকটা জিনিস। ওই জন্য শহরে দেখবেন প্রত্যেকটা 2 তলা 3 তলা 4 তলা 10 তলা বাড়ি, আর গ্রামের দিকে দেখবেন এর তেরপল দেওয়া আছে, ওর চাটা গোজা আছে, ওর মানে পেপার গোজা আছে, দেখেছেন তো? মিথ্যে কথা বলবো না, যেটা সত্যি সেটা আমি বলতে সবার সামনে মানে একদম মানে কি বলবো, নির্ভয়ে বলি, বাস্তবটা তুলে ধরছে। আজকে শহরে চলেন তো, কোথায় দেখাবেন যে আপনার গোজা আছে, ওখানে পেপার গোজা আছে? আছে, যারা বস্তিতে বাস করে তারা আছে, তাদের তো আদি বসতি কিছু নেই। ওখানে যদি তারা ভালো বাড়ি করে, আমার মনে হয় 2 দিন পর ভেঙে দেবে, তখন তো সব হয়ে যাবে না, অনেকটা লস হয়ে যাবে, তো তারা করে না। কিন্তু বস্তির লোকেরা যে ইনকাম করে, আমি বলছি এখানে কেউ নেই সেরকম ইনকাম করে, আমি নিজে জানি, কথা বলেছি তাদের সঙ্গে। তারা বাড়ি প্রত্যেকটা মেম্বারই ইনকাম করে 400-500, তাহলে যদি 5 জন মেম্বার থেকে 2,500 টাকা ইনকাম, 2,500 টাকা মানে মাসে 70,000 টাকার কাছাকাছি। কার আছে এখানে? হাত তুলে দেখান। এই পৃথিবীর রহস্য আমি কিছু বলে দেই, যদি আপনাদের কাজে লাগে, যেটা আমিও জানতাম না, তখন আমারও খাওয়া হতো না, সত্যি কথা বলছি। তখন আমি জানতাম না, আমারও খাওয়া হতো না, লোক বাড়ি এসে মেরে যেত, ঠিক আছে। একটা সময় ছিল বাড়ি এসে মেরে যেত বিনা কারণে। কারণটা কি না, ওই অপরাধ করে, সেখানে আমি ছিলামই না, সহ্য করে নিয়েছি, ঠিক আছে। আর মারের বদলে মার, এটা জবাব না, ঠিক আছে। আপনার ইএলএস এর প্রোগ্রামে জানতো গেলে 3টে প্রশ্ন উঠবেই উঠবে। 1 নম্বর হচ্ছে লোক দ্বারা ব্যবসা করবো না, মানে আমি মহান ব্যক্তি, আমি লোক দ্বারা ব্যবসা করি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার টাকা নেই, কেউ কেউ বলবো আমার টাকা নেই, তার জন্য আমি করতে পারছি না। আর 3 নম্বর যেটা কারণ উঠে আসে, সেটা কি? টাইম নেই। তো এই 3খানা প্রশ্ন সব থেকে বেশি আছে, আরো আছে। 1 নম্বর আমি বলছি, ধরেন একটা বেকার ছেলেকে আমি বলেছিলাম
যে ইএলএসটা কর, আস্তে আস্তে একটা ভবিষ্যৎ হয়ে যাবে। তো বলেছিল আমার টাইম নেই, আমি তাই আমি কি করি, বলে আমি বেকার। তো বেকার আবার টাইম নেই, তার মানে কি? তো আমি জিনিসটা, আমি একদিন রাস্তাতে যেতে যেতে ওর বাড়ির দিকে তাকিয়ে দেখছি 4-5টা গরু আছে, বুঝলেন, গরু আছে, এবং গরুর যে বিচুলিটা সেটা দেখি কুচাচ্ছে, কুচে এরকম লাট দিয়ে ফেলেছে, ঠিক আছে। তো আমি দাঁড়ালাম, আমি বলি সত্যি তোর জন্য ইএলএসটা না? বলছে তাহলে কি করে বুঝলি এটা? আমি বললাম দেখ, তোর সত্যি তুই বেকার ছেলে, কিন্তু তোর টাইম নেই। তার কারণ হচ্ছে এই 5জন গরু, এর সঙ্গে যারা মানে খেদমত করে তারাও এক রকমের গরু, ঠিক আছে, খারাপ ভাবে নেবে না, ঠিক আছে। আর আমাদের সবার বাড়ি গরু আছে, গরু পুষতে গেলে নিজেকে গরু হতেই হবে। এটা যারা পারবে না তাদের গরু মারা যাবে। গরুর সঙ্গে গরু হতে হবে, তবে ইনকাম দেবে গরু, ঠিক আছে, না হলে দেবে না। তো আমি তখনই বুঝলাম যে এ কেন বলছিল আমার টাইম নেই। তো এর জন্য ইএলএস না, আমি মন থেকে ভুলে গেছি, আমি মেনে নিয়েছি যে সত্যিই বলেছে ওর জন্য। কিন্তু বেকার, সারা জীবন জামনা কেটেই যাবে, পকেটে 1 টাকাও কোনোদিন থাকবে না। কারণ যে মেন দুধ, মানে দুধ দেয় গরু, বেচে ওর বাবা মাই টাকা খেয়ে নেয়, ওর পকেটে তো আসে না কিছু। তো বেকারই থাকবে এবং ও টাইমও পাবে না কোনোদিন। তো এইসব লোকের ওই সারা জীবন ওখানেই থাক। আর 2 নম্বর, পয়সা নেই, ঠিক আছে। আজকে আপনি বলেন যে এই ভারতবর্ষে কার বাড়ি, যত গরিব লোকই হোক, কার বাড়ি 10,000 টাকার ফোন নেই, মোবাইল ফোন নেই? আছে, সবার বাড়ি আছে। 10,000 টাকা জোগাড় করতে গেলে ফোনটা কালকে চুরি হয়ে যাক, 3 দিনের মধ্যে আবার ফোন চলে আসবে কি আসবে না? তখন টাকাটা কোথা থেকে আসে? আর আপনি লাইফ চেঞ্জ করবেন, জীবনে একটা ব্যবসা শুরু করবেন, সেখানে 3,000 টাকা আপনি দেবেন না। এইসব লোক দরকার আমাদের, আপনারাই বলুন। এটা অজুহাত এক ধরনের। যারা বলবে টাকা নেই, সাইড দিয়ে ফেলে দিন, ঠিক আছে। আর একটা কি ছিল পয়েন্ট? না ওটা বলেছি, ও বিচুলি কাটে, ঠিক আছে। টাইম নেই, মানি নেই, লোক দ্বারা ব্যবসা। আজকে লোক দ্বারা ব্যবসা যারা বলে তাদের মানে সত্যিকারের জবাব আজকেই মিলবে। লোক দ্বারা ব্যবসা, আচ্ছা আমরা সত্যিকারের দুজনকেই ধরি, আমি স্বীকার করছি আজকে আমরা লোক দ্বারা ব্যবসা করি, আমরা দুজনকেই ধরি। আচ্ছা তুমি বাবু উকিল, তুমি কজনকে ধরো? তুমি তো আজকে 2জন ধরলে, কালকে আবার নতুন ক্লায়েন্ট, পরশু আবার 4জন নতুন ক্লায়েন্ট, ধরতে ধরতে তো তোমার ঝুলি পুরো ভর্তি হয়ে গেছে। মানে পৃথিবীর সব থেকে যদি লোক ধরে তো আপনি ধরেছেন, আমরা তো অনেক কম ধরেছি, ঠিক আছে। তো যে ড্রাইভার আছে সেও বলতে পারে, তো ড্রাইভার আজকে যদি গাড়ি নিয়ে খালি যায়, লোক যদি না ওঠে, যদি ছাগল ওঠে গাড়িতে, পয়সা দেবে? ধরো গাড়ি নিয়ে যাচ্ছি, আমি লোক ধরবো না, আমি লোক ধরা ব্যবসা করি না, আমি সেই হনুমান, আমি লোক ধরা ব্যবসা করি না, আমি ছাগল তুলবো। আচ্ছা ছাগল টাকা দেবে আপনার? আচ্ছা ড্রাইভার বাদ দেন, ঠিক আছে, সব ড্রাইভার তো সমান না, কিছু কিছু লোকের বলছি। আচ্ছা এবারে পুলিশও বলেছি, পুলিশ বাদ দেন, অন্য প্রফেশন বলেন। ডাক্তারবাবু আমাদের গুরুদেব এবং ভগবানের সমান, ডাক্তারবাবু চেম্বার নিয়ে বসে আছে, আমরা মানুষ কেউ নেই, উনি মানুষ ধরে ব্যবসা করবে না, মানুষ আমরা কেউ যাচ্ছি না। ওই ডাক্তার থেকে কখন গরু হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না, ঠিক আছে, মানুষ পাবে না, এবার গরুর ডাক্তার হয়ে যাবে। এবার হাতটা পাতবে মানুষের কাছেই, যে টাকাটা দাও, ঠিক আছে। তো যেসব সমস্ত ডাক্তাররা ভিডিও দেখছেন তাদের জন্য বলিনি, যারা ইএলএস থেকে ফিরিয়ে দেয় তাদের বলছি। আপনারা লোক দ্বারা ব্যবসা করেন না আমি জানি, কিন্তু ওই যারা ফিরিয়ে দেয় তাদের বলছি। তো আরো আছে দোকানদার, লোক দ্বারা ব্যবসা করে না, মেলা মালজাল নিয়ে বসে আছে, বোঝাবেন লোক দ্বারা ব্যবসা করি না। আচ্ছা আপনার দোকানে যে কাস্টমার গুলো আসে, ওগুলো কি ফেরেস্তা আসে? ফেরেস্তা না বাঘ সিংহ এই ধরনের কিছু আসে? তাহলে আপনি কেন বলছেন লোক? আমরা কি মানুষ না? আমরা তো যাই দোকানে, খাই, মাল খাই, দোকান চলবে না। তাহলে আপনি কি ধরে ব্যবসা করেন তাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। সব আপনি যে প্রফেশন বলবে আমি বলে দিচ্ছি লোক দ্বারা ব্যবসাই করে, কিন্তু ওরা হাজার হাজার ধরে, আমরা 2জনকে ধরি। এবং ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এটাই, ওরা যে হাজার হাজার লোককে ধরে, প্রত্যেককে ঠকিয়ে ইনকাম করে নেয়, আমরা যে 2জনকে ধরি তাদেরকে একটা ভবিষ্যৎ করে দেয়, তাদেরকে ইনকাম করে দেয়, ঠিক আছে। তো এইরকম কাজ যদি মানুষ গালাগালি দেয়, আমি 1000 বার করতে রাজি আছি, ঠিক আছে। যে নিজের স্বপ্ন পূরণের জন্য আরো 2জনের স্বপ্ন পূরণ করে দিতে হয়, এইরকম কাজ আমি বারবার করতে রাজি। কে আমার সাথে আছেন বলেন, ঠিক আছে।
আর যারা মানুষ দ্বারা ব্যবসা বলে তাদের জবাব দিতে পারবেন তো? যদি না দিতে পারেন আমাকে ফোন করবে, ওর প্রফেশন ছাড়িয়ে দেবো, ঠিক আছে? প্রফেশন ছেড়ে পালাবে যে যেটাই করুক, কারণ এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনোদিন ব্যবসা হয় না আর কোনোদিন হবেও না, ঠিক আছে? তো আর যদি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 3 নম্বর কে কি বলে বলুন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমিও এই জায়গায় এসেছি, আপনারা ছিলেন বলে এসেছি, ঠিক আছে? আমি এটা স্বীকার করি, যেটা অনেক মানুষ স্বীকার করে না। ভাগেশ ড্রাইভার ছিল না ভিতরে তখন। উপরওয়ালার হাতে দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার জন্ম এবং আপনার মৃত্যু। উপরওয়ালার হাতে যেই থাক, সে উপরওয়ালা যেই হোক, আমার বোঝানোর দরকার নেই, একজনই আছে, তার হাতে থাকে জন্ম আর মৃত্যু, এই দুটো জিনিস। আর বাকি পৃথিবীতে যা কিছু সব আপনার হাতে আছে, কিন্তু আপনি সেটা কাজে লাগাতে পারছেন না। ধরেন আপনার হাতে একটা ঘড়ি আছে, ঠিক আছে, সেটা চলছে না। আজ আর মাথা ঠুকে বলুন যে উপরবেলা আমার এটা সারিয়ে দেন, দেবে? দেবে? মিরাক্কেল হলে হতে পারে, কিন্তু 100 জন যদি করে তার মধ্যে একজনের হতে পারে। আমি সবসময় ব্যতিক্রম রাখি, কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, ঠিক আছে? তবে আমরা কি করি, পয়সা আবিষ্কার করেছে মানুষ, আমরা চাই উপরওয়ালার কাছে। এটা কি ঠিক? উপরওয়ালা কি টাকা আবিষ্কার করে পাঠিয়ে দিয়েছে? আমরা সেই ছুটি টাকার জন্য, কিন্তু আমরা ছুটি কোথায়? উপরওয়ালার কাছে, যে আমাকে বড় লোক করে দিন, আমার এই স্বপ্ন ওই স্বপ্ন সব পূরণ করে দিন। তা উপরওয়ালা কোথার থেকে দেবে? উপরওয়ালার তো ব্যাংক নেই। ব্যাংক আছে? তাহলে সে কোথার থেকে দেবে? আমরা ছোটবেলার থেকে ভুল পথে চলে আসছি। প্রত্যেকে আমরা এখানে যারা আছি মোটামুটি মধ্যবিত্ত, গরিব বলা যায় না, মধ্যবিত্ত। কারণ ইএলএস এ জয়েনিং করেছেন মানে আপনি বড় লোক, মধ্যবিত্ত, ঠিক আছে? যারা করতে পারছে না যারা গরিব, ঠিক আছে? যারা সব থেকেও বলে পয়সা নেই, তারা গরিব। তো আমরা ধরে নিতে পারি মধ্যবিত্ত আমরা। এবার আমরা যে এখান থেকে সাফল্য পাবো, তা আমরা কি আমাদের মাইন্ড সেট আপটা বড় লোকদের মতো করেছি? আমাদের যে মাইন্ড সেট আপ, এটাই মেন। কারণ আমি কি বলেছি, উপরওয়ালার হাতে দুটো জিনিস আছে, জন্ম আর মৃত্যু আপনার, আর বাকিটা সব আপনার হাতে। আপনি ধনী হবেন না গরিব হবেন, আপনি যত রকম সাকসেস পেতে চান সব পাবেন, সব আপনার হাতেই দেওয়া আছে। কিন্তু আপনি কি করছেন? ঘুমাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না সিস্টেম। এই সিস্টেমটা জানতে হবে আপনার, যে কিভাবে হতে হয়, ঠিক আছে? আমরা যখন প্রথম গাড়ি চালানো শিখি, তো গাড়ির পুরো সিস্টেম আমরা জানি না। তো আমরা কি করি, যে জানে তাকে ডাকি, তো যে একটু বলে দে এটা কিভাবে চালাবো। তো আমরা বড়লোক হতে চাই, তো বড়লোক হতে গেলে যে সিস্টেমটা লাগে, যে সুইচ গুলো টিপতে হয়, সেটা আমরা কারো কাছে শিখতে যাই? সেটা কিন্তু ইএলএস এ শেখানো হয় ফ্রিতে। কেউ টাকা দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু অনেকে আসে না। কত লোক বলেন ইএলএস এখানে আসে কতজন? 25-30 জন আছে, তাই তো? তাহলে সবাই জানে যে ইএলএস এ সেই শিক্ষাগুলো দেওয়া হয়, কিন্তু তারা আসবে না। তারা কোনদিন বড়লোক হবে আপনার বলে? হবে? যে কাজেই যাক, আমি একদম 100% চ্যালেঞ্জ করছি, যে কাজেই যাক কোনোদিন সাফল্য পাবে না। কারণ সাফল্য তার নিজের মধ্যে আছে লুকিয়ে, সে অন্য জায়গায় যাচ্ছে খুঁজতে, কোনোদিনই আসবে না। আজকে রহস্য ভেঙে দিচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারাও অনেক কিছু করতে পারবেন। পৃথিবীর উপরওয়ালার হাতে শুধু দুটো জিনিস আছে, সেটা জন্ম আর মৃত্যু, বারবারই বলছি। আর বাকি যা কিছু ভাবছেন সব আপনার হাতে আছে। এগুলো কি করে হাসিল করবেন? কেউ একজন স্বপ্ন বলুন, যে আমি এই স্বপ্ন পূরণ করতে চাই, আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর যদি করতে পারেন, কেউ বলবেন আমি জানি, আমি সবার ক্ষেত্রেই বলে দিচ্ছি, সবার জন্যই বলে দিচ্ছি, যে যে স্বপ্নটা দেখেছেন কমপ্লিট স্বপ্ন দেখতে হবে। কমপ্লিট মানে জানেন? যে স্বপ্ন আপনার রাত্রে ঘুমোতে দেবে না, সেই স্বপ্ন দেখুন। আর যে স্বপ্ন রাত্রে ঘুমিয়ে দেখে ওই স্বপ্ন না, কিন্তু স্বপ্ন দু রকমের হয়। স্বপ্ন আপনি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন, সকালে উঠে ভুলে যাবেন, এই স্বপ্নের কথা আমি বলছি না, এটা অরিজিনালি স্বপ্ন। কিন্তু সাকসেস পেতে গেলে যে স্বপ্নটা লাগে, আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ আপনার ঘুমই হবে না। চিন্তা করতে করতে 11টা বেজে যাবে, 12টা বেজে যাবে, 1টার সময় ঘুম আসবে, তাহলে মনে করেন সঠিক জায়গায় আছি। চোখ বুঝে থাকবেন কিন্তু ঘুম আসবে না, কারণ আমার ওই জায়গায় যেতে হবে। এর নাম হচ্ছে টার্গেট, এর নাম হচ্ছে স্বপ্ন। আর এই স্বপ্ন কজনের আছে? যাদের আছে আমি 100% বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের রুখে দেখাবে, কোনো শক্তি নেই, ঠিক আছে? পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে তার স্বপ্ন, এর উপরে কোনো স্বপ্ন নেই। কারণ স্বয়ং উপরওয়ালাও কারো স্বপ্ন নিয়ে সিনেমিনি খেলে না। আপনার স্বপ্ন নিয়ে আপনি নিজে সিনেমিনি খেলেন। আজকে দেখছেন
এই স্বপ্ন ইএলএস থেকে হবেন কোটিপতি। কালকে একটা কোম্পানি আপনাকে স্বপ্ন দেখাচ্ছে যেখানে টাকা লাগান ওর থেকে আগে হয়ে যাবে, আপনি সেখানে চলে যাচ্ছেন। তাহলে আপনার স্বপ্ন ঠিক আছে, সঠিক জায়গায় আছে? ইএলএস এর সমস্ত স্বপ্ন বাস্তব হয়। আমি জেনে আমি বুঝে যদি ভুল করি তাহলে আমার সাজা যত বড়ই দাও আমি তার থেকেও বড় সাজার হকদার। ইয়েস আর নো? তো আমার মধ্যে সমস্ত কিছু আছে। কেউ যদি বলে আমি হতভাগা, আমার জীবনে এত দুঃখ এত কষ্ট, আমার এই সমস্যা ওই সমস্যা, সব আপনার জন্যে। উপরওয়ালা আপনার শত্রু কোনোদিন না, সব আপনি তৈরি করেছেন। সেই সমস্যাটা আপনি তৈরি করেছেন, কারণ উপরওয়ালার হাতে শুধু দুটো জিনিস থাকে, জন্ম আর মৃত্যু, বাকি সব আপনার হাতে। আপনি এমন কর্ম করেছেন যে কর্মের কোনো ভবিষ্যৎ নেই। যে কাজে আপনি ঢুকেছেন 5 দিন না গেলে আপনার খাওয়া হবে না, সেই কর্মটা আপনি চয়েস করেছেন এবং সেখানেই টাইম দিচ্ছেন, এখনো পর্যন্ত টাইম দিচ্ছেন। সেখান থেকে সরে আসারও উপায় আছে। আজকের যুগে না খেয়ে কেউ মরে না, না খেয়ে কেউ মরে না আজকের যুগে। তো আপনি যেখানে ডিউটি করছেন 7 দিন, সেখান থেকে 1 দিন কমিয়ে দেন। 1 চান্স 6 দিন না, সেখান থেকে 1 দিন কমিয়ে দেন। যেই 1 দিন কমালে না খেয়ে মরে যাবেন, তাহলে তার ইএলএস আসতে হবে না। যে কাজটা করছেন 7 দিন, 1 দিন কমিয়ে দেন। এই 1 দিন কোথায় দেবেন? বাড়ি শুয়ে পড়ে বসে থাকার জন্য না, এই 1 দিন দেবেন ইএলএস এর জন্য। ঠিক আছে? যখন ইএলএস থেকে 4000 টাকা ইনকাম আসছে, ওইটা 2 দিন কমিয়ে দিন। ওখানে হোক আপনার 20,000 টাকা ইনকাম, কিন্তু আপনি সাফল্যের পথে। কারণ ইএলএস সেই জিনিস যেটা আপনি 10 দিন বসে থাকলেও আপনার ইনকাম হবে। ঠিক আছে? করবেন ভুল আর উপরওয়ালার ডেকে ডেকে মরবেন, কোনো কাজ হবে না। ঠিক আছে? আমি উপরওয়ালার ডাকারই টাইম পাই না, কেউ খারাপ ভাবে নেবেন না, আমি ডাকারই টাইম পাই না, কারণ সেই সময়টা আমার মধ্যে নেই। আমার কোনো দিকে ঘাটতি আছে, কোনো দিকে আছে, দিয়েছে উপরওয়ালা, আমি জানি সবই, আমি বিশ্বাসও করি। কিন্তু এর পরিশ্রমের আগের ফল, আগে পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি আমি। কারণ আমি কাজটা এরকম করেছিলাম যে 2 বছর খাটবো, বাকি জীবনটা বসে কাটাবো। স্বপ্নটাই কমপ্লিট ছিল, কমপ্লিট স্বপ্ন দেখেছিলাম এবং সিস্টেমে চলেছি যে এই 2 বছর আমি এইটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, তারপরে এই সাম্রাজ্য বিস্তার হয়ে যাবে, তারপরে আমার সারা জীবন বসে বসে চলবে। শুধু কাজ হবে কি, যে মানুষের সামনে যাওয়া, মানুষকে বোঝানো। আমি যেটা শিখেছি সেটা মানুষকে বোঝানো, আমি আজকে সেটাই করছি। তার বাইরে কিছু করি? আমাকে দেখেছেন যে ঝুড়ি নিয়ে আমি মানে মাটি ভরছি বা ইট ভরছি, এরকম কেউ দেখেছেন? আগে দেখেছেন, আগে সবই করেছি। তো আপনার মধ্যে সবকিছু আছে, কমপ্লিট স্বপ্ন দেখতে শিখুন। যে আজকে আপনি প্রতিজ্ঞা নেন জিএলএস থেকে 1 বছরের মধ্যে আমি এখান থেকে ডায়মন্ড হব বা গোল্ড হব। আপনি যদি স্বপ্নটা সবসময় 24 ঘন্টা মনে রাখেন এবং যে কাজ করছেন করবেন, কিন্তু তার দিকে অত মন থাকবে না, কারণ সেই কাজ 5 দিন না গেলে আপনার ইনকাম দেবে না। আজকে বাড়ি কেউ অসুস্থ হয়ে গেলে, হসপিটালে ভর্তি হলে 10,000 টাকা দরকার, সেই কাজ আপনার দেবে না, নেই, ব্যাংকে অ্যাকাউন্ট 0, সেই কাজ করে সেখানে হয় না, জমা হয় না টাকা। তাহলে আপনি তার পিছনেই টাইম দিয়ে যাচ্ছেন এবং এতদিন ভুল করে আসছেন, এখনো ভুল করে যাচ্ছে। তাহলে শোধরাবেন কবে? আমি একটা দিন ভাবতাম যে মনে হয় সব থেকে পৃথিবীর গরিব আমি, আর আমার কপালটাই সব থেকে দুর্ভাগা, আমি ভাবতাম। এবং উপরওয়ালার সঙ্গে আমার যুদ্ধ হতো সবসময়, যে আমার কেন এরকম, ওর কেন এত, ও এই করেছে আমি কেন করতে পারছি না, ও এত দামি ফোন কিনেছে আমি তো একটা কিপ্যাড মোবাইলও কিনতে পারছি না। এরকম যুদ্ধ হতো। যুদ্ধ হতে হতে আমি নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছি, যে সবকিছু আমার মধ্যে দেওয়া আছে, আমি পাচ্ছি না, আমি সিস্টেমে চলছি না। আজকে বলেন আমাদের সিস্টেমে প্রত্যেক দিন আপনি যে র্যাঙ্কে থাকেন না কেন, 2 জন নতুন মেম্বারের কাছে আমার পৌঁছাতে হবে এবং তাকে বিওপি দিতে হবে। সে করুক না করুক সেটা পরের কথা, সে তো শুনুক, ইএলএসটাও তো শুনুক যে সে কি। সে যদি নাই শোনে, সে করবে কি না করবে সে তারপরে তো ডিসিশন। না শুনে কেউ করবে? শোনার পরেই তো যারা জয়েনিং হচ্ছে, শোনার পরেই হচ্ছে। তো সেই শোনাতে হবে আমাদের দুজনের কাছে গিয়ে, তারপরে হোক না হোক পরের কথা। আর জবাবটা কিভাবে হবে? যারা করলো না তাদের জন্য আলাদা জবাব আছে, আর যারা করলো তাদের জবাব আছে। 2 রকম। যারা করলো তাদেরকে টেনে তুলুন, এমন একটা ইনকামের জায়গা করে দেন, তারা আপনার সেলাম করবে যে আমার স্যার এসছে, যে আমার স্যার এসছে, যে আমি এই স্যার ছিল বলে আমি আজকে এই জায়গায়। আজকে আপলাইনটা বলে, সাফুদ্দিন বলে যে ইরফান চান ছিল বলে আমি এই জায়গায়, আরো যারা করেছে তারা বলে যে এই স্যার ছিল বলে এই জায়গায়। তো এখানে 2 ধরনের পজিটিভিটি পাবেন। সেটা এক হচ্ছে আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদের থেকে এটাই পাবেন যে তাদের সাফল্য করিয়ে দিন, তারা আপনার সারা জীবন ভুলবে না। আর 2 নম্বর যারা করেনি তাদের কি হবে? তাদের মনে রাখবে
যে কে কে করেনি মনে রাখবে। 2 বছরের মধ্যে টার্গেট নিন যে এখান থেকে একটা 4 চাকা কিনে রাস্তা দিয়ে যাবো এবং চাকার জলটার মুখে গিয়ে লাগবে, এইটা হবে তার জবাব। এইটা সত্যিকারের জবাব। ও আপনার কিচ্ছু বলতে পারবে না, কারণ ও জানে যে আমার ইএলএস এর প্রোগ্রামটা আমারও দিয়েছিল, যখন ও জয়েনিং করে আমাকেও বলেছিল, কিন্তু আমি করিনি। আজকে 4 চাকা চেপে বেড়াচ্ছে, আমার তো জল খাবারই যোগ্য। তো জবাব 2 ধরনের হয়, এক হচ্ছে যেটা আমি দিয়েছি, ঠিক আছে, টায়ারের জল দিতেই হবে, এটা লোক খারাপ ভাবে নিলেও আমার কাছে সঠিক, কারণ তার কাছে সেই আমাদের ইএলএস এর প্রসাদটা নিয়ে গিয়েছিলাম, সে নেয়নি, সে খারাপ বলে ফিরিয়ে দিয়েছে, না নাকি খারাপ বলে ফিরিয়ে দিয়ে ভালো হলে নিত, তাহলে খারাপ বলে সেই জবাবটা দিতে হবে যে দেখ আমি 2 বছরের মধ্যে পুরো মোটটাই ঘুরিয়ে নিলাম। তার কিচ্ছু বলতে হবে না, তার বাড়িকে কোনোদিন বলতে হবে না যে আমি এইটা করব, আমি এই র্যাঙ্ক অ্যাচিভ করেছি, এই নাও মিষ্টি খাও, আমার দরকার নেই। আমার জবাব এমনিতে রাস্তায় দেখালেই হয়ে যাবে। আপনি আর সে যখন দুজন দোকানে ঢুকবে না, যেটা আমার সঙ্গে ঘটে, আমরা 2 বন্ধু দোকানে ঢুকেছি দত্তপুকুরে, তা দোকানদার বলছে বাবুল স্যার আসেন, কি লাগবে বসেন, এখানে বসেন। সেও আমার সঙ্গে গিয়েছে, তাকে কিছু বলছে না, তাকে বসতে তো দেওয়ার কথা, কিন্তু তাকেও দিচ্ছে না, কিছু বলছেও না, চেনেই না তো কি করে চিনবে। আমার বলছে বসুন বসুন, এই পাকাটা ছেড়ে দে, এই কি লাগবে বলুন, ঠিক আছে। আমার মাল দিল, আবার আমার কাছ থেকে কম নিল টাকা, আমি কোনো রেট করিনি, আমার রেট করার টাইম নেই, বললো স্যারের কাছ থেকে একটু কম নে, ঠিক আছে। তো 200 টাকার মিষ্টি নিয়েছে, 180 টাকা নিয়ে, আপনাদের কারণ নেয় মিষ্টি তখন অন্তত এটা কেউ করে না, কেউ 1 টাকাও কম নেয় না, কিন্তু আমার সঙ্গে যে ব্যক্তি গেল সেম মিষ্টি নিল, সব নিল, তার 200 টাকাই নিল। পার্থক্য এটা, নিজেকে তৈরি করুন, একই জায়গায় যাবেন, সম্মানটা আপনি পাবেন, কিন্তু সে পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমরা দুজন একই অনুষ্ঠানেই যাচ্ছিলাম, তো বললো দেখা হয়ে গেলো, তাহলে তুইও মিষ্টি নিচ্ছিস, আমিও নেই, তো আমার কাছ থেকে আমি সম্মানটাও পেলাম, আবার 20 টাকা কমও পেলাম, কিন্তু আমার কাছে টাকা বেশি, ওর কাছে টাকা কম, কম নিতে ওর না 20 টাকা, কিন্তু জমানাটা উল্টো চলে। আপনাদের যেগুলো বোঝানো হয় এই সমাজে বেশিরভাগটাই ভুল, ছোটবেলার থেকে আমরা যেগুলো বুঝে আসি না, বেশিরভাগটাই ভুল, তার কারণে আমরা গরিব হয়েই পড়ে থাকি। আমার বাবা মা বলে একটা কাজ, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার বাবা বলছে একটা কাজ বাজ দেখ, কাজ কর, নাহলে সংসার চলবে না, ঠিক আছে। তো আমার চিন্তা ভাবনা কোন দিকে ঘুরবে, যে আমাদের গ্রামে যেসব কাজগুলো হয় সেগুলোই আমার টার্গেট হবে আগে, যে তাহলে সেলাই কাজ করি, সবাই ইনকাম করছে আমিও করি। আমার এরকম টার্গেট কোনোদিন আসবে না যে আমি হোটেল ম্যানেজমেন্ট করি, কারণ গ্রামে ওটা কেউই জানে না, ওটা শহরে হয়। তো যেরকম পরিবেশে আপনি উঠে আসবেন, সেরকম পরিবেশ থেকেই আপনি শিক্ষাগুলো নিয়েছেন, তো এগুলো নিজেকে বদলাতে হবে। আজ থেকে প্রত্যেককে বলে দিচ্ছি, অনেক টাইম হয়ে যাচ্ছে, ছেড়ে দেবো, অনেক কিছু বলার ছিল, এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এর পরের সপ্তাহে হবে। দ্বিতীয় পার্ট মানে পুরো পৃথিবীর কায়নাতের রহস্য খুলতে চলেছে আমি, যেটা আমি শিখেছি। কিচ্ছু করতে হবে না আপনার, শুধু নিজের মধ্যে যে শক্তিটা আছে সেটা যদি একবার বুঝে যান, আপনার কেউ হারাতে পারবে না। তো এইটুকুই কথা বলবো যে পরিশ্রম করে কেউ ধনী হতে পারবে না, সঠিক নিয়মে সঠিক সিদ্ধান্তে পরিণত হন। যদি মনে হয় ইএলএস থেকে সম্ভব, তাহলে এর পিছনে টাইম আপনাকে একটু দিতেই হবে। কতদিন সেটা যেটা করছেন আপনি 10 বছর 12 বছর হয়ে থেকে করছেন, ওই রকম টাইম দিতে হবে না, পার্ট টাইম করে 1টা বছর টাইম দিন, 1টা বছর, 1 বছর কষ্ট করবেন, সারা জীবন বসে খাবেন, সারা জীবন। আর যে কাজ করছেন মরার আগ পর্যন্ত করতে হবে, কোনোদিন সাফল্য পাবেন না। নিজেই ভেবে দেখুন, পাড়ার কাকাবাবু বলে ঠিক না আমি ঠিক বলছি, নিজেই ভাবুন, যে কাজটা করছেন ইএলএস বাদে আপনি একবার ভেবে দেখুন, সারা জীবন করে যাবেন, কোনো সাফল্য আসবে? আর ইএলএস 1 বছর যদি মন দিয়ে করেন, 1 বছর মন দিয়ে করতেই হবে। সাফল্য যদি না আসে, আমার সামনে এসে বলবেন, আমি খুশি হয়ে একটা চেক লিখে দেবো, চলে যাবেন, আপনার জন্য ইএলএস না। আজকে বলেন 1 বছর কাজ করে ইরফান কোন জায়গায় এসছে, সাফুদ্দিন কোন জায়গায়, রিদ্ধি কোথায়, পোষণ কোথায়। আজকে যদি কিছু নাও করে, এদের মাসে মাসে মাইনে ঢুকছেও তাই, ওরা কারোর কাছে হাত পাতে না, পেতেছে আপনাদের কাছে কোনোদিন? কারণ স্বাধীনতা পেয়ে গেছে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সেটা কোথায় পাওয়া যায়? অন্য জায়গায় পাবেন না। দিন ছিল, আমিও করেছি, সেলাই, এমব্রয়ডারি, ঢালাই কাজ, জোগাড়ে কাজ, আরো কত না কিছু করেছি। আমার গ্রামের লোক বলতো কি যে আর কত কি করবি, ঠিক আছে। আমাদের এরকম বললে খারাপ লাগে তো? আমার খারাপ লাগবে না, কেন বলেন তো? আমি নির্লজ্জ, খারাপ লাগবে না, কারণ আমি নির্লজ্জ না, আমার মনের মধ্যে অন্য কিছু ছিল। আমি কাজগুলো করতাম এই কারণে,
যে সেই কাজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার জন্য, যে এই কাজে কি আছে। ঠিক আছে, পুকুরের উপরে দাঁড়িয়ে আপনি পুকুরের গভীরতা বুঝতে পারবেন যে কতটা ডিপ আছে পুকুরটা। তো আমি এই কাজগুলো কেন করেছি, আমি এই কাজগুলো যদি না করতাম, এই কাজগুলোর মধ্যে কতটা পরিশ্রম আছে, কতটা সাফল্য আছে, কতটা দুর্ঘটনা আছে, কতটা রিস্ক আছে, এগুলো আমি কোনোদিন জানতে পারতাম। তো সেইগুলো আগে করেছি এবং সেখান থেকে বিফল হয়েছি, অভিজ্ঞতা নিয়েছি, তারপরে আজকে এই জায়গায় আসতে পেরেছি। হয়তো একটু টাইম লেগেছে, এটার ম্যাগি না যে 2 মিনিটে বেনে যাবে, এটা লাইভ বানাতে গেলে টাইম লাগে ভাই, টাইম দিতে হবে। তো যারা টাইম দিচ্ছেন না তারা ম্যাগি বানিয়ে খেয়ে নিন, হবে না, কিছুই হবে না। 2-4 হাজার টাকা ইনকাম পাবেন, তারপরে যা ছিলেন আবার তাই, গ্যারান্টি দিচ্ছি। কারণ বাস্তব জীবনে দেখছি তো, আজকে প্রথম যারা জয়েনিং হয়েছিল কিছু সাফল্য পাওয়ার পরে তারা মনে করে আমরা বিরাট সাফল্য পেয়ে গেছি, এবার 1 বছর হয়ে গেছে আমি বসে বসে খাই, এখন মিটিং এ আসতো না, কিছু আসতো না, ব্যাস সব টিম আছে সব হারিয়ে গেছে। কিন্তু তারপরে যারা এসছে, আপনারা টিকে আছেন 6 মাস 8 মাস, কেন টিকে আছেন? মিটিং না, এখান থেকে ইনকাম হচ্ছে বলে টিকে আছেন। 6 মাস যদি ইনকাম না হয় কেউ থাকবে না, 6 মাস ইনকাম পাবেন না, কেউ থাকবে না, আমি কথা দিচ্ছি। তো ইনকামটা ধরে রাখতে গেলে সঠিকভাবে কাজ করতে হবে। আর একটাই জিনিস, স্বপ্নটা পুরো পেরেকের মতো বেঁধে নিন। কে ইএলএস থেকে কি করতে চান, কে দরজার সামনে লিখেছেন বলুন, আমি তো বলে দিয়েছিলাম দরজার সামনে লিখে রাখতে হবে। আর বাকিরা লেখেননি, বাকিরা তো মনে করে এমনি হয়ে যাবে। আমার স্বপ্ন আমি নিজে বাস্তবে বলে দিচ্ছি, আমরা যে তাবিজ করি এটা হচ্ছে বিশ্বাসে হয়, ঠিক আছে? তাবিজ যেটা করি পুরো বিশ্বাসে হয়। তো তাবিজের থেকেও যদি কার্যকরী কোনো জিনিস হয়, যে স্বপ্নটা আপনার আছে লিখে রাখুন দরজার সামনে। বন্ধুরা এসে টিটকারি মারবে, মা বাবা টিটকারি মারবে, সবাই এসে যখন টিটকারি মারবে তুই এই হবি, ও হেসে উড়িয়ে দেবে, আপনি চুপ থাকবেন। ঠিক আছে, আমার সঙ্গে ঘটেছে। কি বললে বিশ্বাস করবেন বলেন? আমার নিজের মাথা ছুঁয়ে বলছি। XUV 500 গাড়ি প্রথম যখন লঞ্চ করে, নিজের মাথা ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে না। ভাড়ার সাথে গিয়েছি কাজের ক্ষেত্রে, একটা লোক সেলসম্যান, যারা XUV 500 প্রথম বেরিয়েছে আমার কাছে দিচ্ছে, W8 না W6 ছিল, ঠিক আছে? তো আমার কাছে দিচ্ছে যে এই গাড়িটা স্যার আপনি কি কিনতে ইচ্ছুক? আমি হ্যাঁ অবশ্যই ইচ্ছুক। পকেটে হাত দিয়ে দেখি 25 টাকা বাড়ি যাওয়ার জন্য পড়ে আছে, 25টা টাকায় আছে বাড়ি ফেরার জন্য। আমি তো ইচ্ছুক, আমার তো মিথ্যে কথা কিছু বলিনি। গাড়ি কিনতে কি ইচ্ছুক? হ্যাঁ আমি ইচ্ছুক, আমার স্বপ্নের গাড়ি এটা। তা বললো আপনার এটা ডেট লিখে দিল যে 15 তারিখে আপনি আপনার ড্রাইভার নিয়ে আসবেন, এসে ড্রাইভিং করবেন, ড্রাইভিং করে যদি ভালো লাগে তাহলে নেবেন। সে তার জানে না যে আমার উপর থেকে আমার পকেটে কত টাকা আছে, কেউ জানে? আপনাদের কার কি আছে আমি বুঝতে পারছি। তো মানুষ দেখে কোনোদিন বলা যায় না যে বড় লোক না গরিব লোক, কোনোদিন বলা যায় না। আর আপনারা যদি কেউ ভেবে নেন যে আমি বুঝতে পারছি, তাহলে সব থেকে বোকা আপনি। কোনোদিন ছেঁড়া জামা কাপড় পরে তার পকেটে আমি 2 লাখ টাকা পেয়েছি, ছেঁড়া জামা কাপড়, লোক মনে করে ভিখারি, তার পকেটে। আমি কোনোদিন মানুষকে ছোট বড় হিসাবে কোনোদিন আমি ভাগ করি না, প্রত্যেকটাই মানুষ। তো সেও আমাকে ভেবেছে যে এ হয়তো কিনতে পারে। তো সেলসম্যান কি করলো, আমাকে ওই লিফলেটটা দিয়েছিল, এবং ওই লিফলেটটা যখন আমি এনে আমার ঘরের দরজার সামনে, ইরফান জানে, আমি যখন মেরে রাখি, এবং আমি ওখানে লিখেছিলাম উপরে স্কেচ পেন দিয়ে যে এই গাড়িটা আমি একদিন কিনবো, ঠিক আছে? আমার মা প্রথমে ঘরে গিয়ে হাসছে, বুঝলে? তা আমি তো বেকার, তো কিছু করিনি, ঠিক আছে? আর এমনি প্রচুর দরিদ্রের সময় সেই সময় ভুগছি, মানে এতটাই কঠিন কষ্টের মধ্যে চলছে সংসার, সে বলা যাবে না। আমার মা তখন মানে হাসছে, বলছে ওটা কি? আমি বলছি এই গাড়িটা আমার পছন্দ, আমি একদিন নেবো। মা বলছে তোর মাথাটা তো সব গেছে, পাগল হয়ে গেছিস, তোর আর বাঁচানো যাবে না, সাইকেল কেনার টাকা নেই, তুই গাড়ি কিনবি। আমার মাসি আসলে 1 সপ্তাহ পরে, মাসি বলছে বা সুন্দর গাড়ি মেরে রেখেছিস, তো কি হবে এটা? আমি বলছি এটা আমি একদিন কিনবো, দেখিস। তা মাসি বলছে হ্যাঁ আমরা তো চাই যে তুই কেন, তোর আশীর্বাদ করি, তুই কেন, বড় হ, কিন্তু তুই একবার ভাব, এটা তো স্বপ্নের বাইরে না, এটা হয় কোনোদিন? তুই একটা সাইকেল কিনে দেখাতো। সেই একই প্রশ্ন, বন্ধুরা এসে হাসছে, একজন গিয়ে ছিঁড়ে দিচ্ছে, আমি বলে ছিঁড়বি না, স্বপ্ন নিয়ে কোনোদিন ছিনিমিনি খেলবি না, ছেড়ে যাবে না, ঠিক আছে? আজকে সেই গাড়ির XUV 500 এর টপ মডেল আমার বাইরে দাঁড়িয়ে আছে, দেখুন, ঠিক আছে? তো সেই দিনটা আমি কোনোদিন ভুলি না। স্বপ্ন যদি দেখতে হয়, আপনার স্বপ্নকে টাঙিয়ে রাখুন, তাবিজের থেকেও বেশি কাজ হবে। যারা মানবেন, আর যারা মানবেন না কিছু করার নেই, করে দেখুন একবার। সকালে ওঠার সময় যদি দেখতে পান যে আছে, আবার রাত্রে ঢোকার সময় যেন দেখতে পান আছে।
স্বপ্ন আপনি কোনোদিন ভুলতে পারবেন না। মন ধরো ভুলে গেল, কিন্তু আপনি দেখে আবার মনে পড়ে যাবে যেটা আমার অ্যাচিভ করতেই হবে। আজকে যা কিছু বললাম পুরো মন থেকে, কোনো মিথ্যে বলিনি, কিছু বলিনি, মন থেকে আমি দিয়েছি। তো আগামী দিনে আবার দেবো সামনে রবিবার। তো প্রত্যেকের উদ্দেশ্য একটু পরিশ্রম করুন, আমার জন্য না, নিজের জন্য। কারণ আমাদের অলরেডি আমরা সাকসেসফুল হয়ে গেছি, আমাদের এতটাই ট্যালেন্ট, কিছু না কিছু করে খেতে পারবো, পয়সার অভাব কোনোদিন হবে না। কিন্তু আপনাদের যে জায়গায় আছেন একবার ভাবুন, সেই কাজটা চলে গেলে আর কি হবে, ভাবুন। তো তার জন্য এলএসটা মন দিয়ে করুন। তো লাস্টে একটাই কথা, আজকে অনেকে এসছেন, जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई रहे या ना रहे, ईएलएस रहेगा। ठीक है, फूल तो हजारों है लेकिन গোলাপ जैसा नहीं। ফুল তো হাজারো আছে, গোলাপের মতো সুন্দর আছে 5 টাকায় পাওয়া যায়, কিন্তু এক একটা ফুল আছে আমি 200 টাকায়ও কিনেছি, কিন্তু গোলাপের মতো সুন্দর না তারা। ঠিক আছে, তো ফুল তো হাজারো है लेकिन গোলাপ जैसा नहीं। तो কোম্পানি তো লাখো है लेकिन ईएलएस जैसा दूसरा नहीं। তো জয় বাংলা, জয় ভারত, জয় এলএস, জয় জয় এলএস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।